আঙ্কেল আপনার ছেলে মারা গেছে। আঙ্কেল দেরি না করে তাড়াতাড়ি সরোয়ার্দী হসপিটালে আসেন। কি মৃত্যুর ভয় দেখাইতেছেন? সরি, আমি এখন মৃত্যুকে ভয় পাই না। যেনারা আমার ছেলেরা হত্যা করছে ওদের কাছে বিচার দেবো, সরি, আমি উপর আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি। আমি এক কথাই বলছি, মৃত্যুকে আমি ভয় পাই না। আমার অর্ধেক মৃত্যু হয়ে গেছে, এটা যারা হারাইছে হেরাই বুঝবে এইটা কি। জুলাই আন্দোলনের অন্যতম শহীদ মাহমুদুর রহমান সৈকত, যিনি মোহাম্মদপুরে শহীদ হয়েছিলেন। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তার অমূল্য জীবন তিনি উৎসর্গ করেছিলেন। সেই বাংলাদেশ বর্তমানে কোন অবস্থায় আছে, বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা করতে আমরা এসেছি সৈকতের বাবার সঙ্গে। ওনার নাম হচ্ছে মাহবুবের রহমান। তার সাথে আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, জুলাই এবং জুলাই পরবর্তী বর্তমান বাংলাদেশ নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি বাবা, শারীরিক মানসিক বেশি ভালো না, আছি কোন রকম। 19 জুলাই শুক্রবার আমি তখন আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায়, আমার গ্রামের বাড়ি, আমি এখানেই ছিলাম। আন্দোলনের কারণে আসতে পারি না। এর ভিতরে আমার দোকানটাও দেখাশোনা করতেছিল। আমি টেলিফোন করে বারে বারে বলতাম যে আব্বু গন্ডগোল যদি দেখো সোজা বাসায় চলে যাবো, কারণ বাসা এখান থেকে 2-3 বাসা পরে। ঠিক আছে আব্বু, কিন্তু এর ভিতরে এটা পরে না জানলাম যে সে ফেসবুকে বন্ধু বান্ধবের সাথে ইয়ে করে আমরা যারা এর মা বাপ বোনেরা যারা আছে এদের সাথে অফ করে রাখছে আর কি ফেসবুক। শুক্রবারে সে জুমার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে দোকানে আসছে। আমি এর ভিতরে খবর পাইতেছি বন্ধু বান্ধব যোগাযোগ আছে, ওরা বলতেছে যে আল্লাহ করে মসজিদের ওইখানে 3 রাস্তার মোড়ের ওইখানে প্রচন্ড গন্ডগোল হইতেছে। তো আমি ছেলেকে বললাম আব্বু তুমি কোথায়? আমাকে বলে যাবো আমি দোকানের সামনে, বাসায় চলে যাবো। 10 মিনিট পরে আবার করলাম, তখন আব্বু আমার এক বন্ধু গুলি খাইছে, ওরা নিয়ে হসপিটালে যাবো। বাবা হিসেবে তো এটা নিষেধ করতে পারে না, আর তোমার এর এক বন্ধু গুলি খাইছে, এখন সে ওরা ওইখানে রেখে আসা পড়বো। বললাম যে আব্বা সাবধানে যাই, আসে পড়ে তাড়াতাড়ি। আসলে তো সরাসরি আন্দোলনেই গেছে। ওরা আমার কাছে নামাজ পড়ে উঠে দেখে যে কি বাসা নাই, আমার কাছে টেলিফোন করলো যে এই ব্যাপার। তো আমার টেলিফোন ধরো না, তুমি একটু দেখো। আমি টেলিফোন বারে বারে করতেছি, ধরে না। কিন্তু আমি টেলিফোন করলাম আবার, ওই যে ছেলের সাথে আমার লাস্ট কথা যে আব্বু আমার একটা বন্ধু গলি গেছে, আমি এরপর আর কথা হয় না। 10-15 মিনিট পরে আবার টেলিফোন করলাম, ধরে না। 2-3বার টেলিফোন করার পরে একটা ছেলে টেলিফোন ধরছে, ধইরা সরাসরি বলল ওর মোবাইলে তো আমার নাম মানে আব্বু কইয়া ইয়ে করা আছে, সেট করা আছে। তখন ওই ছেলে বুঝছে যে এটা তো ওর আব্বু। তখন সরাসরি সে আমারে বলে আঙ্কেল আপনার ছেলে মারা গেছে। তখন আমি বললাম যে কি বলতেছিস রে বাবা? আঙ্কেল দেরি না করে তাড়াতাড়ি সরোয়ার্দী হসপিটালে আসেন। ওইটা বইলা কাইটা দিছে। আমি তখন সেন্সলেস হয়ে গেছি। যে নেট তো ছিল না, যার জন্য বাড়ির সামনে পুকুর পাড়ে এসে বসে কথা বলতেছি আর কি টেলিফোনে। অন্য কেউ এখানে ছিল না। আমি 4-5 মিনিট কি অবস্থা ছিল আমি নিজেও জানি না। 4-5 মিনিট পরে যখন আমার একটু হুঁশ আসলো, তখন আমি বললাম যে কিরে আমি এখানে পড়ে থাকলে তো হবে না, ঢাকাতে আমার নিজস্ব লোক আছে, ওদের কাছে খবর দিই, আমিও চলে যাচ্ছি। তখন আমার ভাগ্নে এখন যে আসলো আর কি, এরে প্রথম দরজা দেখায় চলে গেল। আমি ওরে প্রথম বললাম মারা গেছে, কথাটা বলেন না। এলে বাবা সৈকতে গুলি খেয়েছে, তাড়াতাড়ি সরোয়ার্দী হসপিটালে যা। চিটাগাং থেকে ঢাকা আমি কিভাবে আসছি আমি এখন আমি বুঝতে পারতেছি না, স্মরণ করতে পারতেছি না। আইসা তাও ছেলের লাশ তো এখানে পাই নাই, ছেলের লাশ তো হসপিটাল থেকে বাহির করতে বহু কষ্ট হয়েছে নাকি ভাইনা বললো, জামাই বললো। ছাত্রলীগ ফ্যাসিবাদী ওরা তো বাইরে লাশ বাদ দিয়ে করতে, ইভেন কি পুলিশও বাসার সামনে সিআইডি পুলিশ ছাত্রলীগের পোলাপান জাম হয়েছিল, কোনো লাশ এখানে আনেনি কোনো। তো আমার ভাইনা কি করছে, লাশ এই জায়গায় আনে নাই, কারণ 12টা থেকে কারফিউ দিবে। সরোয়ার্দী হসপিটালের জাস্ট সামনে ইকবাল রোডে ওখানে লাশ ধোলাই করে, ওখানে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে, ফ্রিজিং অ্যাম্বুলেন্স ভাড়া করে লাশ ধোলাই করে ওখানে রাখছে, রেখে ওখানে রেখে দিছে, বলতেছে আপনার লাশ এখান থেকে বাইর করবো না। ওরা ওইভাবে রেখে বাসায় এসে পড়ছে। তো ওরা জিম্মেদারি নিয়েছে এখান থেকে লাশ আমরা কাউরে দেবো না, আপনারা নিশ্চিন্ত থাকেন। পরের দিন সকাল 12টা থেকে 2টা পর্যন্ত কারফিউ শিথিল। সন্ত্রাসী বাহিনী যেগুলা ছিল আর কি হাসিনা ফ্যাসিবাদের, এরা সবাই মোটামুটি যাক আইলা আধা ঘন্টার মতন জায়গায় সবাই দেখাশোনার পরে গেছি
সলিমুল্লাহ রোড মসজিদে, ওইখানে জানাজা পরে ওখানে দাফন দিলাম। আর হুমকি এক হিসেবে বললে পাইছি 23 তারিখ অত্র এরিয়ার আওয়ামী লীগের লিডাররা এবং একজন প্রাক্তন এমপি সম্ভবত যশোরের, উনি থাকে মোহাম্মদপুর কোন জায়গায় জানি থাকে, 1900 আসবে আইসা 26 তারিখ না জানি 27 তারিখ খুনি হাসিনা যারা শহীদ হয়েছে ওদেরকে ডাকছে প্রবোধ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। আমাকে বলছে, আমি বলছি সরি আমি যাব না। বলতেছে কেন যাবেন না? আমি যাব না। পিছনের থেকে চামচা বলতেছে যাবেন না মানে আপনাকে যাইতেই হবে। আমি বললাম কি মৃত্যুর ভয় দেখাইতেছেন? সরি, আমি এখন মৃত্যুকে ভয় পাই না। আমার মৃত্যু অর্ধেক হয়ে গেছে, কারণ আমার একমাত্র ছেলে ছিল। আমার ছেলেটা যেহেতু চলে গেছে, আমি এখন কোন রকমে বাইসে আছি, আমি অর্ধেক জান নিয়ে আসি। তুই আমি ভয় পাই না, আমি যাবো না, পারলে নিয়ে যাই। আমাকে আঙ্কেল আপনাকে যাইতেই হবে। বললাম সরি আমি যাবো না। আচ্ছা ঠিক আছে 26 তারিখ আছে দেখা যাবে। আসেন গুলি করে এখান থেকে তারপরে নিয়ে। ঠিকই 26 তারিখ আমার কাছে টেলিফোন করছে, আপনাকে আসতেই হবে। সরি আমি আসবো না, আমি আসি বাসায় আসি, আমার লইয়া যান ফান্ডে গণভবনে। ওখানে আরো শহীদ ফ্যামিলি ডাকছে। এর ভিতরে বিভিন্ন সাংবাদিকে প্রশ্ন করে যে আপনি কেস দিবেন না, বিচার দিবেন না। আমি একটা সরাসরি বলছি কার কাছে বিচার দেবো? যেনারা আমার ছেলেরা হত্যা করছে ওদের কাছে বিচার দেবো? সরি, আমি উপরে আল্লাহর কাছে বিচার দিয়ে দিছি। আল্লাহ যদি বিচার করে 5ই আগস্টের পরে সে একই প্রশ্ন, হ্যাঁ এবার আমি বিচার দেবো। বর্তমান সরকার যেহেতু নতুন আসছে আমি ওনার কাছে বিচার দেবো, আল্লাহর কাছে তো দিয়ে রাখছি। বাবা এর ভিতরে বহু ধমকি টমকি পাইছি, এগুলো বললে লাভ নাই। তো এখন মোটামুটি একটু নর্মাল আছে, জানি না। আমি এক কথাই বলছি মৃত্যুকে আমি ভয় পাই না। আমার অর্ধেক মৃত্যু হয়ে গেছে, এটা যারা হারাইছে এরাই বুঝবে এইটা কি। আমি এখন 66 বয়স আমার চলে। এই যে কোনো আপত্তি বিপদে একটা ছেলে থাকলে ছেলে ইয়ে করে, কিন্তু আমার শেষ থাকছে আমার অর্ধেক, আমি শেষ। এই যে মেয়েগুলো বিয়ে দিয়ে দিলে, বড়টা বিয়ে দিয়ে দিয়েছে, ছোটটা বিয়ে দিয়ে দিলে, তো আমরা থাকবো হাজবেন্ড ওয়াইফ। আপদে বিপদে দুজনের। এই যে এখন আস্তে আস্তে দিনকে দিন শারীরিক বিভিন্ন অবস্থা খারাপ, তো আমাদের এইটা দেখবি। এই জন্য বললাম যাদের এই ধরনের সন্তান, বিশেষ করে আমি দেখছি তো এক ছেলেই বেশি মারা গেছে বিভিন্ন শহীদদের ভিতরে। পেপার পত্রিকায় দেখি তো ও একটা ছেলেই ছিল।